দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন 10 জন, আহত বহু। গোটা দেশ উদ্বেগ প্রকাশ করছে, কাঁদছে। আর এর মধ্যেই নিজেদের নোংরা রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য মাঠে নেমে পড়েছে বিরোধীরা। কেন দেশে যখন সংকটের পরিস্থিতি তৈরি হয় তখনই বারবার দেশের বিরোধিতায় নেমে পড়ে তথাকথিত রাজনৈতিক বিরোধীরা, মানে বাম, কংগ্রেস, তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দল। আজকে এই নিয়ে আমাদের আলোচনা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। পেহেলগাঁও হামলার পর কেটে গিয়েছে বেশ অনেকগুলো মাস। এপ্রিল মাসে সেই ঘটনার পর অপারেশন সিন্দুর, এবং অপারেশন সিন্দুরের পর আবার একটা প্রাণঘাতী বিস্ফোরণ ঘটলো ভারতের রাজধানীর বুকে, দিল্লিতে। এই ঘটনায় প্রচুর মানুষ আহত হয়েছেন এবং মারাও গিয়েছেন 10 জন মতো ব্যক্তি। গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় জারি হয়েছে রেড অ্যালার্ট, তার মধ্যে কিন্তু আমাদের কলকাতাও রয়েছে। আর এরই মধ্যে বিরোধীরা নেমে পড়েছে ঘোলা জলে মাছ ধরতে। তারা দেশের পাশে না দাঁড়িয়ে, দেশের এই সংকটময় পরিস্থিতিতে দেশের সরকারের পাশে না দাঁড়িয়ে ক্রমাগত দেশ বিরোধিতা করে চলেছে। কংগ্রেস এই পুরো ঘটনার দায় চাপিয়ে দিয়েছে বিজেপির উপর। তাদের মতে যে দিল্লির দূষণ, মানে বায়ু দূষণ থেকে নজর ঘোরানোর জন্যই নাকি বিস্ফোরণ করে দেওয়া হয়েছে। কেউ কেউ আবার আরেকটু এগিয়ে বলছে বিহার নির্বাচন থেকে দৃষ্টি ঘোরানোর জন্য নাকি এই কাণ্ড ঘটিয়েছে কেন্দ্রীয় সরকার। এর থেকেও ওপরে বেশ কিছু মানসিক বিকৃত মানুষজন রয়েছেন যারা বলছেন যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল দিল্লি থেকে সমস্ত পথকুকুরদের সরিয়ে দিতে হবে, তাদের এই প্রতিশোধ নাকি স্বয়ং মহাকাল নিলেন, এই জন্যই এই বোমা বিস্ফোরণ হয়েছে। মানে সত্যি এরা যদি ন্যূনতম মস্তিষ্কের মধ্যে গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার থাকে, তাহলে এই ধরনের কোনো কথা তারা বলতেই পারতো না। দিল্লিতে দূষণের কারণে কিছু প্রতিবাদী বা কয়েকটা পথকুকুরকে সরানোর জন্য কেন্দ্রীয় সরকার এত বড় একটা হামলা করে দেবে, মানে যাদের মাথায় এই যুক্তিগুলো আসে তাদের মাথায় ঠিক কি রয়েছে সেটা জানার আমার ভীষণ কৌতূহল হচ্ছে এই ঘটনার পর। এই কঠিন সময়ে আমাদের সবার উচিত কেন্দ্রীয় সরকার এবং যে সংস্থা রয়েছে যাদেরকে আমরা ইন্টেলিজেন্স ব্যুরো বলে থাকি তাদের উপর আস্থা রাখার, ভরসা রাখার। তা না করে বিরোধীরা কি করছে, বাম, কংগ্রেস, তৃণমূল সহ দলগুলো দেশ বিরোধিতা এবং সরকার বিরোধিতা নেমে পড়েছে। বাদ যায়নি তৃণমূলও। তারাও দাবি করছে, মানে প্রেস কনফারেন্স করে তারা বলছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চায় তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার চাইছেন এই গোলমেলে তালগোলের মধ্যে যাতে এসআইআরটা বাতিল করে দেওয়া হয়। তিনি দাবি তুলছেন যে এসআইআর যেন বাতিল করে দেওয়া হয়। শুধু আপনাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, বিগত 3 মাসের মধ্যে ভারতবর্ষ অন্তত 22 বার এরকম হামলার মুখ থেকে বাঁচিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারা। সেই তালিকাটা আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেব। আর সেই সঙ্গে সঙ্গে এটাও বলে রাখি যে 2014 সাল পর্যন্ত, 2005 থেকে 14 পর্যন্ত যখন ইউপিএ সরকার ছিল, তখন এখন যা বিস্ফোরণ হয় বা এখন যে নাশকতা হয় তার থেকে অনেক বেশি পরিমাণে নাশকতার ঘটনা ঘটতো তখন। এবং তখন সরকার কেবলমাত্র শোক বার্তা দিত এবং চুপ করে থাকতো। তখন কেন্দ্রীয় যিনি প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, তার এই চুপ থাকা থেকে তখনকার নেটিজেন তো বলা যায় না, তখন যারা নেট নাগরিক বা ছিলেন তারা তাকে মৌন মোহন বলে ডাকতেন। আমি সেটাও, মানে ইউপিএ আমল এবং এনডিএ আমলে, যদিও আমি আবারও বলছি যে কোনো এই ধরনের বিস্ফোরণের ঘটনাই কাম্য নয়, এবং কেন্দ্রীয় সরকার যেই থাকুক না কেন ক্ষমতায়, আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি যে তারা চায় যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তারা প্রতিটি দেশবাসীর সুরক্ষা চায়। কিন্তু তা সত্ত্বেও ইউপিএ আমলের ব্যর্থতা নজির আমি তুলে ধরবো আপনাদের সামনে। দেখুন দেখুন তো এই তালিকাটা, ঠিক কতবার বিস্ফোরণ বা এই ধরনের নাশকতামূলক ঘটনায় কত মানুষ প্রাণ হারিয়েছিলেন, দেখুন সেই তালিকা। তা যাই হোক, ইউপি আমলের পরে যখন কেন্দ্রে বিজেপি সরকার এলো, তো অনেক ঘটনার সম্মুখীন হতে হয়েছিল।
বহু ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে নানা রকম চাপও আমাদেরকে কিন্তু নিতে হয়েছে, এটা প্রতিটা দেশের ক্ষেত্রেই হয়ে থাকে। কিন্তু সেই প্রত্যেকবার দেশের মধ্যে হোক বা আন্তর্জাতিক স্তরে হোক, কেন্দ্রের বিজেপি সরকারের বিরোধিতা করতে গিয়ে এই রাহুল গান্ধী এবং কংগ্রেস ক্রমাগত দেশ বিরোধিতা করে গেছে। তার উদাহরণ কয়েকটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় বা এনডি জোটের অন্যান্য শরিক যারা রয়েছেন, তারা আসলে দেশকে ভালোবাসেন না। তারা চান দেশের ক্ষমতা ভোগ করতে এবং দেশের বুকের উপরে বসে লুটে পুটে খেতে। তারা চান তাদের অর্থ, তাদের সম্পত্তি, তাদের বিত্ত যাতে আরো বেশি বাড়ে, তারা যাতে আরো বেশি ধনী হয় এবং ভারতবর্ষের মানুষ যাতে আরো বেশি গরিব হয়। এই যে পুরো ঘটনার দায় কংগ্রেস এবং রাহুল গান্ধী বিজেপির উপর চাপাচ্ছে, তো পাল্টা তো মানুষজন বলতেই পারেন যে এই বিস্ফোরণ ঘটিয়েছে কংগ্রেস, কারণ তারা চাইছিল সামনে কিছু প্রতিবাদীদের মুখকে দাঁড় করিয়ে, যারা দূষণের বিরুদ্ধে প্রতিবাদ করবেন তাদেরকে দিল্লি শহরের বুকে দাঁড় করিয়ে রাখতে এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজর সেই প্রতিবাদীদের উপর রাখতে, যাতে করে পিছন দিকে আড়ালে এই বিস্ফোরণ ঘটানো যায়। কে বলতে পারে এটাও কংগ্রেসের একটা সাজানো প্লট ছিল না? যারা রাহুল গান্ধীর ছবি হাতে নিয়ে প্ল্যাকার্ড বানিয়ে সেটা দিল্লির দূষণের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন, তাদেরকে সামনে রাখা যে একটা কোনো রাজনৈতিক যোগ সাজস বা একটা প্লট ছিল না, সেটাই বা কে বলতে পারে? মানে মানুষজন যদি এই প্রশ্ন তোলেন, তাহলে কি কংগ্রেসেরা মেনে নেবে না, তাই না? তাহলে তারা কি করে এরকম ভাবে অন্ধের মতন একটা এরকম গুরুগম্ভীর সিরিয়াস বিষয়ে দেশের কেন্দ্র সরকারের প্রতি আঙুল তুলতে পারে? আর শুধু এই দিল্লি বিস্ফোরণ নয়, এর আগেও আমরা একাধিক দেখেছি, মুম্বাই বিস্ফোরণ হোক বা বালাকোট এয়ার স্ট্রাইক বা পেহেলগাঁওয়ের পরে অপারেশন সিন্দুর, প্রতিবারই দেশ বিরোধী মন্তব্য করেছেন রাহুল গান্ধী এবং তার মন্তব্যগুলি পাকিস্তানের পক্ষে ছিল এবং যে কারণে পাকিস্তান সেই মন্তব্যগুলোকে হাতিয়ার করেছে এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতকে অপদস্থ করার, মেলাইন করার চেষ্টা করেছে। পুলওয়ামা জঙ্গি হামলায় 40 জন জওয়ান শহীদ হয়েছিলেন। তারপর ভারত বালাকোট এয়ার স্ট্রাইক করে। সেই এয়ার স্ট্রাইকের প্রমাণ চেয়ে বসেছিলেন রাহুল গান্ধী, আর তার এই বক্তব্যকে হাতিয়ার করে পাকিস্তান মিডিয়া ক্রমাগত প্রচার চালায় যে বালাকোট এয়ার স্ট্রাইক নাকি হয়নি। এই প্রোপাগান্ডা তারা চালানোর সাহস পায়, তার কারণ ভারতের মধ্যে বসে থাকা ভারত বিরোধীরা এই ধরনের বক্তব্য রেখেছিল। ঠিক একই বিষয় অপারেশন সিন্দুরের পরেও রাহুল গান্ধী প্রমাণ চেয়েছিলেন অপারেশন সিন্দুরের। আসলে বহু যুগ আগে জেনারেল বিপিন রাওয়াত একটা কথা বলেছিলেন যে ভারতবর্ষ শুধুমাত্র দেশের বাইরে শত্রুদের সঙ্গে লড়াই করছে না, ভারতবর্ষ লড়াই করছে দেশের মধ্যে থাকা শত্রুদের সঙ্গেও। তিনি এদেরকে 0.5 ফ্রন্ট বলে আখ্যা দিয়েছিলেন। তিনি বলেছিলেন ভারতের শত্রু শুধুমাত্র চীন, পাকিস্তান বা অন্যান্য কোনো রাষ্ট্র নয়, ভারতের শত্রুরা ভারতের মধ্যেও বসে রয়েছে। এরা ছত্তিশগড়ের জঙ্গলে নকশাল, এরা কলকাতা, দিল্লির মতো জায়গায় আরবান নকশাল, এরা কাশ্মীরে বসে থাকা সেই ডাক্তারগুলো যারা দিল্লিতে চিকিৎসা করার নাম করে এসে আরডিএক্স বোমা মজুত করছিল, এরা প্রত্যেকে সেই 2.5 ফ্রন্টের এক একজন সদস্য। এরা প্রত্যেকে এক একজন দেশ বিরোধী। মাঝে মাঝে কংগ্রেসও এদের সঙ্গে জুড়ে গিয়ে, মানে তাদের আচার আচরণ দেখলে মনে হয় কংগ্রেসও বুঝি এদের সঙ্গে জুড়ে রয়েছে। 2008 সালে 26/11 হামলা মুম্বাইতে হয়েছিল। তারপরও নিজেদের ভুল, নিরাপত্তাজনিত সমস্যা বুঝতে না পেরে বা পাকিস্তানের উপর দায় না ঠেলে তখন কংগ্রেস সরকার আপ্রাণ চেষ্টা করেছিল এই ঘটনার পিছনে আরএসএস এর হাত আছে সেটা প্রমাণ করার, কিন্তু সেটা প্রমাণ করতে পারেনি। তার আগে আজমল কাসব ধরা পড়ে যায়। তার কারণ সত্যিটা সবার সামনে স্পষ্ট হয়ে যায় দিনের আলোর মতো আরো একবার, যে পাকিস্তান মানেই সন্ত্রাসবাদী। কিন্তু যখন এই কেন্দ্রীয় সরকার আরএসএস এর উপর দায় চাপানোর চেষ্টা করছে, তখন তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছিল এই হামলার পিছনে পাকিস্তানের হাত নেই, হাত রয়েছে ভারতের আরএসএস এর। এটা তো আমরা বলছি না, ভারতের মধ্যে থাকা লোকেরাই বলছে হাত রয়েছে আরএসএস এর। তাহলে কেন পাকিস্তানের দিকে আঙুল তুলছেন আপনারা?
এই প্রশ্ন করেছিলেন নওয়াজ শরীফ। মাস কয়েক আগে অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি একটা চ্যানেলে ডিবেটে বসে সেখানকার একজন ব্যক্তি বলছিলেন যে ভারতবর্ষের মধ্যে সবাই কিন্তু ভারতের সমর্থক নয়, ভারতবর্ষের মধ্যে বসে প্রচুর লোক রয়েছেন যারা পাকিস্তানের সিম্প্যাথাইজার, মানে যারা পাকিস্তানের সঙ্গে সহানুভূতি রাখে। তিনি কয়েকজনের নামও নিয়েছিলেন, অরুন্ধতী রায়, বাম, কংগ্রেস, লেফটিস্ট, আল্ট্রা লেফটিস্ট। আর অবাক করা বিষয়, তিনি নাম নিয়েছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর মমতা বন্দ্যোপাধ্যায়ও অপারেশন সিন্দুরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করে বলেছিলেন সিঁদুর বেচতে এসেছেন মোদীজি। বিরোধী দলের একজন নেতা যিনি দেশকে ভালোবাসেন সেটা কেমন হওয়া উচিত তার সব থেকে বড় উদাহরণ বোধহয় কংগ্রেসের বর্ষিয়ান নেতা শশী থারুর, যিনি কেন্দ্রীয় সরকারের ডাকে ছুটে গিয়েছিলেন বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দেশকে প্রতিনিধিত্ব করার জন্য। অবশ্য তার জন্য কংগ্রেসের রোষানলে পড়তে হয়েছিল, তাকে বহু সমালোচনা কটাক্ষ শুনতে হয়েছিল। সময় বদলেছে, যুগ বদলেছে, কিন্তু একটা জিনিস কনস্ট্যান্ট রয়েছে, সেটা হলো কংগ্রেসের পাকিস্তানের প্রতি প্রেম। একদম স্বাধীনতার সময় থেকেই কংগ্রেসীরা যেন একটু বেশি পাকিস্তান প্রীতি। মাঝে মাঝে এদের আচার আচরণ দেখলে মনে হয় পাকিস্তান যেন তাদের নিজের সন্তান আর ভারতবর্ষ সৎ ছেলে। ভুল করে ভারতবর্ষে থেকে গিয়েছিল পাকিস্তানিরা, অথবা মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানে রাষ্ট্রপ্রধান হচ্ছেন বুঝতে পেরে এখানে বাধ্য হয়ে থেকে গিয়েছিলেন নেহেরু, না হলে হয়তো তিনি পাকিস্তানেই চলে যেতেন। আমি দেখলাম কংগ্রেসের বেশ কয়েকজন নেতা নেত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুটান সফর নিয়েও নানা কটাক্ষ করছেন। আসলে এরা দীর্ঘদিন ক্ষমতায় নেই তো, তাই সরকার কিভাবে চলে এটা তারা জানেন না। ভুটানে প্রধানমন্ত্রী মোদী কোনো প্রমোদ ভ্রমণে যাননি, বা কোনো ফটোশুট করতে বা থাইল্যান্ডে গিয়ে স্পা ম্যাসাজ করতেও যাননি। তিনি ভুটানে গেছিলেন একটি আন্তর্জাতিক স্তরের সফরে। আর এই ধরনের সফরগুলো বহু আগে থেকে ঠিক হয়ে থাকে। মোদী না গেলে বরং দেশের ক্ষতি হতে পারত। আমি একটা ঘটনা মনে করিয়ে দিই। 2006 সালের 11ই জুলাই মুম্বাইয়ে একটি ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণ হয়। পরপর 7টি বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন 189 জন। এই ঘটনার পর 15ই জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং সেন্ট পিটার্সবার্গে যান G8 সম্মেলনে যোগ দিতে। কারণ প্রধানমন্ত্রীর কাজ শোক পালন করা নয়। অবশ্যই দেশবাসীর মৃত্যুর কারণে তিনি শোকসন্তপ্ত হবেন, কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকলেও চলবে না, তাহলে দেশের কাজটাই যে এগোবে না। সেদিন মনমোহন সিং চলে গিয়েছিলেন। আজ হয়তো কংগ্রেসবাসীদের যে মনে থাকার কথা নয়, যারা কংগ্রেস করেন তাদের হয়তো এই ঘটনা আজ আর মনে নেই, তাই আমি একটু দায়িত্ব নিয়ে মনে করিয়ে দিলাম। প্রধানমন্ত্রীর কাজ হলো শক্ত হাতে শত্রু দমন করা, দেশ পরিচালনা করা এবং দেশের মানুষ যাতে অযথা ভয় না পান, আতঙ্কিত না হন সেটা দেখা, এবং কেন্দ্রীয় সংস্থাগুলিকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক সেই কাজটাই করছেন। আসলে আমাদের ভারতবর্ষে যে প্রধান দুটি রাজনৈতিক দল কংগ্রেস এবং বিজেপি, এদের মধ্যে মানসিকতার তফাৎ রয়েছে। কারণ বিজেপি হলো রাষ্ট্রবাদী দল, এদের কাছে রাষ্ট্র সবার আগে, দেশ সবার আগে। সংসদে দাঁড়িয়ে অটল বিহারী বাজপেয়ী তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন, সরকার আসবে যাবে, পার্টি আসবে যাবে, কিন্তু দেশ থাকা চাই। কারণ দেশ থাকলে তবেই তো রাজনৈতিক বিরোধিতা, তবেই তো সমালোচনা করার সুযোগ পাওয়া যাবে। যদি দেশটাই না থাকে তাহলে কিসের সমালোচনা আর কিসের বিরোধিতা। বিজেপি দেশের টালমাটাল পরিস্থিতিতে যখন ইউপিএ সরকার ছিল বা কংগ্রেস আমল ছিল, তখন একাধিকবার কংগ্রেস সরকারের পাশে দাঁড়িয়েছে দেশের বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে, আন্তর্জাতিক মঞ্চে দেশকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে। আমি কয়েকটা উদাহরণ দিই। 1994 সালে যখন কাশ্মীর ইস্যু হঠাৎ করে বড় হয়ে যায় এবং পাকিস্তান চাইছিল সেই ইস্যুটাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে, তখন তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ীকে
রাষ্ট্রপুঞ্জে পাঠিয়েছিলেন ভারতকে রিপ্রেজেন্ট করার জন্য। তারপর ধরুন 1962 সালে যখন ভারত চীন যুদ্ধ হলো, তখনও কিন্তু ছায় কংগ্রেস সরকারের পাশে দাঁড়িয়েছিল বিজেপি। আরএসএস ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, তাদের প্রচুর সেনা দিয়েছিল, রসদ দিয়েছিল, নানা রকম ভাবে সাহায্য করেছিল। 1971 সালে যখন পাকিস্তানকে ভেঙে বাংলাদেশকে আলাদা করলেন ইন্দিরা গান্ধী, মানে তার নেতৃত্বেই তো হয়েছিল, তখন সংসদে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীকে মা দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। এটাই হলো বিজেপির সংস্কার। তাদের কাছে রাষ্ট্রহিত সর্বোপরি, অর্থাৎ সবার আগে দেশের মঙ্গল কামনা করা, সবার আগে দেশ, দেশের জনগণ, তারপর রাজনৈতিক স্বার্থ বা ব্যক্তিগত স্বার্থ। কংগ্রেসের ক্ষেত্রে বিষয়টা ঠিক উল্টো, প্রথমে ব্যক্তি স্বার্থ, তারপর রাজনৈতিক স্বার্থ, তার অনেক পরে পিছনের সারিতে দেশ বলে যদি কোনো বিষয়বস্তু ওদের চোখে থাকে, সেই কল্পনা, সেই ধারণা যদি থেকে থাকে, তাহলে সেটা আসে সবার শেষের দিকের সারিতে। আপনাদের কি মনে হয় কেন বারবার রাষ্ট্রের বিরোধিতা করে কংগ্রেস? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।